হ্যালো ফ্রেন্ড, হোপফুলি যে তোমরা সবাই ভালো আছো এবং সবাই ক্লাসে চলে এসেছো ক্লাস দেখার জন্য। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ফ্রেন্ড, আমরা প্রত্যেক সানডে এভরি সানডে আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসবো। তো আমাদের সেই মক টেস্ট টোটাল রিলেটেড থাকবে টিআরবিটি রিলেটেড, টিআরবিটি সিলেবাসকে বেস করে রিলেটেড থাকবে আমাদের এই মক টেস্ট। তো অবশ্যই তোমরা চাইবে যে আমাদের সবগুলো মক টেস্ট দেখতে। তোমরা জানো যে আমরা কিন্তু একটি মক টেস্ট অলরেডি করে নিয়েছি এবং আশা করবো যে তোমরা আমাদের সেই মক টেস্টটি দেখেছো। আমরা প্রথমে মক টেস্ট করেছিলাম যে বেঙ্গলির উপর, আমরা বেঙ্গলির উপর মোস্ট 60 কোয়েশন নিয়ে এসেছিলাম আমাদের সেই মক টেস্টের মধ্যে। তো আশা করবো তোমরা সেটি দেখেছো। সো আমাদের এই ক্লাস ফ্রেন্ড আজকে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে যারা ট্যাট 1 ট্যাট 2 এবং এসটিসিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তাদের জন্য এই ক্লাসটি খুব হেল্পফুল হবে। তো যারা বেঙ্গলি সেই মক টেস্টটি দেখুন অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারবে। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট পেপার এক্সাম। আশা করবো যে তোমরা সেগুলো করে নিয়েছো, লাইক এবং শেয়ার, পাশাপাশি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। যদি আমাদের এরকম ক্লাস মিস না করতে চাও অবশ্যই করে নিতে পারো ফ্রেন্ড। আমরা কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন সাবজেক্টের উপর টিআরবিটিকে বেস করে বিভিন্ন সাবজেক্টের উপর আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। তো তোমরা যদি মিস না করতে চাও অবশ্যই আমাদের সাথে জয়েন হবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্রিয়েট পেপার এক্সাম, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। সো ফ্রেন্ড, আজকের ক্লাস শুধু কোয়েশন আনসার থাকবে, পাশাপাশি প্রত্যেকটা কোয়েশনের জন্য তোমাদের জন্য 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে। সেই 10 সেকেন্ড সময়ের ভিতরে তোমরা চাইবে যে আনসার করতে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখছি যে তোমরা কোথায় আনসার করবে, তাহলে তোমাদের মনে পরে প্রশ্ন থাকতে পারে অনেকের যে স্যার আমরা কোথায় আনসার করব। সো ফ্রেন্ড, তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করবে, সেখানে লাইভ চ্যাট বক্স ওপেন থাকে যারা অনলাইন দেখবে। পরবর্তীকালে যারা যখন অফলাইন দেখবে তারা কমেন্ট সেকশনে আনসার করবে। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক আজকের কোয়েশন নাম্বার 1। নিচের কোনটি পৃথিবীর আবহাওয়ার সংস্পর্শে আসলে জ্বলতে থাকে? নিচের অপশনগুলোর মধ্যে নিচের তিনটি অপশনের মধ্যে কোনটি যে যখন পৃথিবীর আবহাওয়ার সংস্পর্শে আসে তখন আপনি আপনি জ্বলতে শুরু করে? তোমাদের জন্য 10 সেকেন্ড সময় নিয়ে এসেছি, তোমরা অবশ্যই সময়ের ভিতরে আনসার করবে। তোমাদের সময় স্টার্ট। সো ফ্রেন্ড, আমরা গতকালকে ক্লাস দিতে পারিনি, যে রাত্রে আমাদের ক্লাস দেওয়ার কথা ছিল। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুটি ক্লাস তো তোমাদের জন্য ফিক্স থাকবে, একটি দুপুরে আর একটি বিকালে। বাট আমরা রাত্রের ক্লাসটি ট্রাই করবো যে প্রতিদিন দেওয়ার জন্য, যদি পারি তো আমরা প্রতিদিন নিয়ে আসতে ট্রাই করবো। তো আজকেও দেওয়ার জন্য ট্রাই করবো, অবশ্যই তোমরা থাকবে। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি হবে যে ইয়েস, তোমরা সবাই আনসার করেছো, দ্যাট ইজ উল্কা। জানো যে যখন কোনো উল্কা যখন পৃথিবীর আবহাওয়ার সংস্পর্শে আসে তখন কিন্তু আপনি আপনি জ্বলতে শুরু করে। সেই ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হবে যে সি। ভেরি গুড সবাই, দ্যাট মিনস সবাই সঠিক উত্তরটি করতে পেরেছো। নেক্সট কোয়েশন নাম্বার 2। কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়? কোয়েশন নাম্বার 2, যে কত বছর পর পর হেলির ধূমকেতু যে আকাশের মধ্যে দেখা যায়? অবশ্যই তোমরা আনসার করবে। 75 বছর, 76 বছর, 80 বছর, 86 বছর। তো কত বছর পর পর দেখা যায়? ইয়েস, তোমাদের তো সময় দেয়নি। সো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, অনেকে আনসার করে নিয়েছো। তো তোমরা জানো যে ফ্রেন্ড প্রত্যেক 76 বছর পর পর কিন্তু হেলির ধূমকেতু আকাশে দেখা যায়। ইয়েস, অনেকে তোমাদের মধ্যে অনেকে 75 বছর করেছো। তো ফ্রেন্ড, যদি আমাদের অপশনের মধ্যে 76 বছর না থাকে 75 বছর হবে। অ্যাকচুয়ালি হেলির ধূমকেতু 75 থেকে 76 বছরের মধ্যে দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে মোস্ট সুইটেবল অপশন কিন্তু 76 বছর যদি অপশনে থাকে, তাহলে তোমরা 76 বছরের সাথেই যাবে। নেক্সট কোয়েশন নাম্বার 3। নিচের কোন বক্তব্যটি সত্য? যে তোমাদের সামনে দুটি অপশন আছে, তার মধ্যে কোনটি সত্য হবে বা দুটি সত্য হবে না মিথ্যা হবে? তোমাদের সময় শুরু। বরাকৌটালের সময় সূর্য ও চাঁদ একই সরলরেখায় থাকে, তো সেই বক্তব্যটি কি সঠিক? অপশন বি, বরাকৌটালের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকে। তো কি বলো, কোনটি হতে পারে? ইয়েস, তো তোমরা সবাই আনসার করে দিয়েছো। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, এক্ষেত্রে অপশন এতে বলা আছে যে বরাকৌটালের সময় শুধু সূর্য, চাঁদ একই সরলরেখায় থাকে। তো সেটা কখনো না। তোমরা জানো যে আমরা সবাই জানি বরাকৌটালের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী কিন্তু সবগুলা একই সরলরেখায় থাকে। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। যারা অপশন ডি করেছো সঠিক উত্তরটি করেছো, শুধুমাত্র অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশন নাম্বার 4। সূর্যগ্রহণ কোন দিন হয়? তো আজকে কোনো ডিসকাশন থাকবে না কিন্তু, জাস্ট কোয়েশন অ্যান্ড আনসার। তো তোমাদের সময় শুরু। যে সূর্যগ্রহণ কোন দিনে হয়ে থাকে? পূর্ণিমাতে, অমাবস্যাতে আর উভয় দিনে হতে পারে। তো সূর্যগ্রহণ কোন দিনে হতে পারে?
সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে সূর্যগ্রহণ জানো যে আমাবস্যাতেই হয়। সূর্যগ্রহণ কখন হয়? যে আমাবস্যাতে সূর্যগ্রহণ হয়ে থাকে। নেক্সট কোয়েশন নাম্বার 5। দুটি জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? দুটি জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হয়? তো আমাদের সেসব কোয়েশনগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছিলাম। তো যারা দেখেছো তারা তো আশা করি যে আমাদের যতগুলো কোয়েশন আছে সবগুলো তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো যারা দেখোনি তাদের তো একটু সমস্যা হবে বাট ফ্রেন্ড পরবর্তীকালে চাইবে যে আমাদের সবগুলো ক্লাস যারা দেখোনি রিভাইজ করে নিতে। আমরা কিন্তু অনেকগুলো ক্লাস করে নিয়েছি জিওগ্রাফির উপর। তো আমাদের সঠিক উত্তরটি হবে তোমরা সবাই আনসার করে নিয়েছো। দ্যাট ইজ যে আমাদের কোয়েশন নাম্বার 5-এর সঠিক উত্তরটি হবে যে অপশন সি, 12 ঘন্টা 26 মিনিট পর। দুটি জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত থাকে? যে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট কোয়েশন নাম্বার 6। নিচের কোনটি সবুজ গ্রহ বলা হয়? নিচের কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? তোমাদের সময় শুরু। আমাদের সঠিক উত্তরটি কি হবে? নিচের কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? সো আমরা ফ্রেন্ড চাইবো যে প্রত্যেকটা কোয়েশন 10 সেকেন্ড করে সময় কাটাতে, বেশি সময় তোমাদের জন্য নষ্ট করব না। সো আমাদের সঠিক উত্তরটি হবে কোয়েশন নাম্বার 6-এর দ্য অপশন এ, দ্য সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। নিচে কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে। ইয়েস ফ্রেন্ড, বাট আমরা যখন আগের ক্লাস করেছিলাম তখন নেপচুন বলেছিলাম, তখন একটু বাই মিস্টেক নেপচুন হয়ে গিয়েছিল বলেছিলাম। তো রাইট অ্যান্সারটি হবে দ্য ইউরেনাস। তো ইয়েস, তোমাদের মধ্যে অনেকে সঠিক উত্তর করেছো যে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইয়েস। নেক্সট কোয়েশন, সূর্যের পর উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? যে সূর্যের পর উজ্জ্বলতম নক্ষত্র নিচে কোনটি হবে? চাঁদ, সাইরাস, সি বুধ এবং ডি শুক্র। তোমাদের 10 সেকেন্ড সময় শুরু হয়ে গেছে এবং শেষ হতে যাচ্ছে। কোয়েশন নাম্বার 7। সূর্যের পর উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ইয়েস, সূর্যের পর উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু তোমরা জানো বুধ এবং শুক্র কি গ্রহ। বুধ এবং শুক্র কি উজ্জ্বলতম গ্রহ বলা যায় না? বলা যায় না সেক্ষেত্রে। তো আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা যদি এইভাবেও যদি একটু জাস্ট যদি অপশনগুলো নিয়ে দেখো বা চিন্তা করো তাহলে কিন্তু করতে পারবে। তো সাইরাস হলো সূর্যের পর উজ্জ্বলতম নক্ষত্র। নেক্সট কোয়েশন নাম্বার 8। সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ কোনটি? নিচের কোনটি হবে সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ? কোয়েশন নাম্বার 8। তোমাদের সময় শুরু। যে সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ নিচের কোনটি হবে? সো আমাদের সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ড? ইয়েস, ভেরি গুড অল। তো সেক্ষেত্রে আমাদের সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ হবে যে শুক্র। তোমরা অনেকে বলতে পারো যে স্যার বুধ তো আমরা জানি সবার কাছে যে সূর্যের সবচেয়ে কাছে বুধ, তাহলে বুধ কেন গরম নয়? অ্যাকচুয়ালি ফ্রেন্ড যদি ওভারঅল টেম্পারেচার কথা বলা হয় কিন্তু শুক্রের টেম্পারেচার সবচেয়ে বেশি সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ। কারণ বুধ যত তাড়াতাড়ি উষ্ণ হয় তত তাড়াতাড়ি কিন্তু শীতল হয়ে যায়। তো সেক্ষেত্রে বুধকে আমরা কখনো বলতে পারি না। তো অপশন বি হবে যে সঠিক উত্তর। নেক্সট কোয়েশন নাম্বার 8। নীল আর্মস্ট্রং কবে চাঁদে সর্বপ্রথম পা রাখেন? যে নীল আর্মস্ট্রং আমরা জানি উনি যে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন। তো সেক্ষেত্রে উনি সর্বপ্রথম চাঁদে কখন পা রেখেছিলেন বা উনি গিয়েছিলেন কখন? কোয়েশ্চেন নাম্বার 9। তো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, 1969 সালে। 1969 সালে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন। নেক্সট কোয়েশন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুদেশীয় ব্যাসের পার্থক্য কত? যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুদেশীয় ব্যাসের পার্থক্য কত বোঝাচ্ছে? সেটা তো তোমরা সবাই পারবে, সেগুলো কিন্তু করেছি আমরা, বারে বারে বলছি যে সেগুলো আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে করেছি। তো যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে গিয়ে। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চেন নাম্বার 10, ইয়েস। তো অপশন সি, যে 43 কিমি, 43 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুদেশীয় ব্যাসের মধ্যে পার্থক্য হলো যে 43 কিমি। ফ্রেন্ড আমরা কিন্তু সবসময় আমাদের ক্লাসে বলে থাকি আমরা শুধু জাস্ট তোমাদের জন্য জাস্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আসি না, তার পাশাপাশি যেরকম একটা পরিস্থিতি এখন আমরা সবাই কাটাচ্ছি, তো এরকম পরিস্থিতিতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে নিজেকে যত পারা সেলফ মোটিভেট রাখা। অ্যাকচুয়ালি এখন সময় তো মোটিভেট করার মতো বা মোটিভেট হওয়ার মতো সোর্স কিন্তু অনেকটাই কম। তো যত পারবে নিজেকে সেলফ মোটিভেট রাখবে। জানো যে নতুন আরেকটি ডিজিজের কথা কিন্তু ধরা পড়েছে ত্রিপুরার মধ্যে ডিজিজ। তো অবশ্যই চাইবে যে নিজেরা সেফ অ্যান্ড হেলদি থাকতে, আর যতটা পারবে নিজেকে বিজি রাখার চেষ্টা করবে। তার জন্যই ফ্রেন্ড আমরা জানো যে আমরা কিন্তু যখন আমরা প্রথম দিকে ক্লাস দিতাম তখন শুধু একটি ক্লাসই করে দিতাম প্রত্যেক দিন, বাট এখন তোমাদের জন্য 3-3টি করে ক্লাস দিচ্ছি। তার মেন রিজন একটাই যে যাতে তোমাদেরকে আমাদের ক্লাসে বিজি রাখতে পারি। বিজি রাখার মেন কারণ হলো যখন কেউ বিজি থাকবে কোনো কিছু নিয়ে তখন তার ব্রেনের মধ্যে কিন্তু অন্য কিছু চিন্তা আসবে না। তার পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের পড়ার মধ্যে কনসেন্ট্রেশন রইল,
পাশাপাশি অনেক কিছু শিখতেও পারলে এবং তোমাদের প্রিপারেশনকেও কিন্তু কন্টিনিউ করে রাখতে পারলে। তো আমাদের রিজন তার পেছনে সেটাই যে বেশি করে ক্লাস নিয়ে আসার জন্য। আমরা চাইলে কিন্তু এখন সময় একটি করে ক্লাস দিতে পারতাম, আমরা চাইছি যে তোমাদেরকে যাতে বিজি রাখতে পারি। সো তার জন্য ফ্রেন্ড, যদি আমাদের লেবার এভাবে হার্ডওয়ার্ক যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই যারা এখন মতো লাইক করুন, অবশ্যই করে দেবে। জানি যে তোমাদের মধ্যে থেকে বেশিরভাগ সংখ্যক মানুষই যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই লাইক করে থাকো। তো সেটা তোমাদের ভালোবাসা যে এবং আমাদের প্রতি বিশ্বাস যে সেরকমটা করছো। তো ফ্রেন্ড, যারা করছো না তারা অবশ্যই করবে। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদেরকে এভাবে লাইক এবং কমেন্ট করে মোটিভেট করবে যাতে এরকম ক্লাস নিয়ে আসতে পারি। কোশ্চেন নাম্বার 11, নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? কোশ্চেন নাম্বার 11, নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? শনি, বৃহস্পতি এবং পৃথিবী। তোমাদের সময় শুরু। কোশ্চেন নাম্বার 11, তো সেটা জানো যে নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? ইয়েস, সেটা আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর গ্রহের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে, যে চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেই? খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। আশা করব যে আমরা আপ টু এক্সাম অবধি যতগুলো কোয়েশ্চেন করাবো তার থেকে কোয়েশ্চেন বাইরে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো সিউরিটি তো দিয়ে বলতে পারি না, বাট আমাদের নিজের উপরে বিলিভ আছে যে আমরা তোমাদেরকে এত প্র্যাকটিস করাবো আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে, তার থেকে বাইরে আসবে বলে তো আমাদের মনে হয় না। তো যারা আমাদের সাথে আছো তারা এইভাবে লাস্ট অবধি থাকবে। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তোমরা সবাই আনসার করে নিয়েছো। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে 1.3 সেকেন্ড। যে 1.3 সেকেন্ড সময় লাগে যে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে। নেক্সট কোয়েশন। কোয়েশন নাম্বার 13, নিচের কোন গ্রহটি পরিক্রমণ গতি সবচেয়ে দ্রুত? বুধ, শনি, বৃহস্পতি। তো তোমাদের সামনে 3টি গ্রহের নাম আছে, তার মধ্যে কোন গ্রহটির যে পরিক্রমণ গতি সবচেয়ে দ্রুত? তোমাদের সময় শুরু। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? তোমরা অবশ্যই আনসার করবে, পটাপট তাড়াতাড়ি আনসার করবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন, ইয়েস, তোমরা জানো যে বুধ গ্রহের পরিক্রমণ গতি সবচেয়ে দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 13 অপশন হবে যে। নেক্সট কোয়েশন। কোয়েশন 14, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নিচের কোনটি হবে? যে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নিচের 3টির মধ্যে কোনটি হবে? তোমাদের সময় শুরু। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ, আমাদের সঠিক উত্তরটি কী হবে? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে এবং রাইট অ্যান্সারটি হবে যে অপশন সি, গানিমেড। গানিমেড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। নেক্সট কোয়েশন। কোয়েশন নাম্বার 15। কোয়েশন নাম্বার 15, যে নিক্স অলিম্পিয়া নামক পর্বতটি কোন গ্রহে আছে? যে নিক্স অলিম্পিয়া নামক সেই পর্বতটি কোন গ্রহের মধ্যে অবস্থিত? পৃথিবী, শুক্র এবং মঙ্গল। তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 15, আমাদের সঠিক উত্তরটি কী হবে? সেই নিক্স অলিম্পিয়া নামক পর্বতটি মঙ্গল গ্রহে আছে। কোন গ্রহে আছে? যে মঙ্গল গ্রহে আছে। নেক্সট কোয়েশন। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত সময়? তোমাদের সময় শুরু। তোমরা জানবে যে চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে পৃথিবীতে আমরা পড়েছি 1.3 সেকেন্ড, বাট এখানে আমাদের কোয়েশন যে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় নেয়? অবশ্যই বলবে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় নেয়। ইয়েস, তো সেটা আমরা জানি যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 16 সেকেন্ড। 8 মিনিট 16 সেকেন্ড সময় নেয় সূর্য আলো পৃথিবীতে আসতে। নেক্সট কোয়েশন ফ্রেন্ড। আর যদি আমাদের আমাদের যদি এরকম ইনিশিয়েটিভ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। পাশাপাশি তোমাদের মতো যদি এমন ট্যাটের প্রিপারেশন তোমাদের বন্ধু ধরো নিয়ে থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবে। তো যখন বেশি মানুষ আসবে ক্লাসের মধ্যে তখনই বুঝবে যে, যখন তাদের সাথে কম্পিটিশন দেবে তখন বুঝবে যে তোমাদের লেভেল কোথায় আছো এবং তোমরা কতগুলো পারছো এবং তারা কতগুলো পারছে। তখনই তুমি জাজ করতে পারবে যে তোমার এক্সামের মধ্যে র্যাঙ্ক কী আসতে পারে। তো এবং তোমাকে আরও কতটুকু স্টাডি করা দরকার। অ্যাকচুয়ালি তখনই বোঝা যায় যে আমি কী পারছি এবং আমার বন্ধু তারা কী পারছে। তো তার জন্য বলি যে প্রত্যেককে যে লাইভ ক্লাসে আসতে তোমরা সবাই লাইভ ক্লাসে আসো না দেখি, পরে তো দেখো অনেকেই, বাট ট্রাই করবে যে অন্তত লাইভ ক্লাস যখন চলে তখন আসতে, তখন লাইভ চ্যাট ওপেন থাকে, সেখানে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারো। তো কোয়েশ্চন নাম্বার 17 সঠিক উত্তর, যে দ্রুততম আবর্তনকারী গ্রহ কোনটি? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 17। কোয়েশ্চন নাম্বার 17 সঠিক উত্তরটি কী হবে? দ্রুততম আবর্তনকারী গ্রহ কোনটি? তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি হবে যে বৃহস্পতি। বৃহস্পতি হলো সবচেয়ে দ্রুততম আবর্তনকারী গ্রহ। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 18।
সূর্য তার নিজ কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে। এখন তোমরা বলতে পারো, তোমাদের মধ্যে অনেকের হতে পারে এই কোয়েশ্চনটি নতুন আছে, তো বলতে পারে যে স্যার সূর্য কিভাবে ঘুরে, আমরা তো কখনো শুনিনি বা দেখিনি। আমরা শুনেছি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, বাট এমন কখনো পড়েনি যে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে। ইয়েস ফ্রেন্ড, সূর্য কিন্তু ঘুরে, বাট ভেরি স্লো। তো বলো তো দেখি, সূর্য তার নিজ কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? দ্যাট ইজ ট্রু ফ্রেন্ড। যে তোমাদের সময় শুরু। আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে অবশ্যই বলবে। আমরা কিন্তু ক্লাসে বারে বারে বলছি এসব কোয়েশ্চন করেছি, তো যারা দেখেছো আশা করি সবাই করতে পারবে। আর যারা দেখোনি, দ্যাট মিনস তোমরা ক্লাসগুলো করোনি, অবশ্যই করবে। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, 228 মিলিয়ন বছর। ইয়েস, 228 মিলিয়ন বছর সময় লাগে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরতে। সূর্য তার নিজ কক্ষপথে ঘুরতে 224 মিলিয়ন বছর লাগে। নেক্সট কোয়েশন, নিচের কোনটি বহিস্থ গ্রহ? নিচের কোনটি বহিস্থ গ্রহের উদাহরণ হবে? আমরা পড়েছি যে তোমাদের সময় শুরু অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ পড়েছি, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? নিচের কোনটি বহিস্থ গ্রহ? কোয়েশ্চন নাম্বার 19। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? যে বৃহস্পতি। ইয়েস ফ্রেন্ড, আমরা জানি যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল হলো কি অন্তস্থ গ্রহ, বা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সেগুলা কি যে বহিস্থ গ্রহ। তো মনে রাখবে যে বহিস্থ গ্রহ বলতে বোঝায় যেগুলো বহিস্থ গ্রহ বলতে বোঝায় আমাদের অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের মধ্যে ডিফারেন্স, সেগুলো ভিতর দিকের গ্রহ। বাট বৃহস্পতি, শনি এবং ইউরেনাসকে কিন্তু বলা হয় যে বহিস্থ গ্রহ। নেক্সট কোয়েশন, সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? কোয়েশ্চন নাম্বার 20। তোমাদের সময় শুরু। যে সৌরজগতের নিকটতম নক্ষত্র নিচের কোনটি? সূর্য, বা অপশন বি, বা অপশন সি, কোনটি হবে? ডগ স্টার, প্রক্সিমা সেন্টাউরি। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 20। সো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি তোমরা জানো যে সৌরজগতের নিকটতম নক্ষত্র হলো যে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি সৌরজগতের নিকটতম নক্ষত্র। নেক্সট কোয়েশন, কোয়েশ্চন নাম্বার 21। নিচের কোনটি হার্নিক গতির ফল? নিচের কোনটি হার্নিক গতির ফল? তো আমরা কোয়েশনটি চাইবো যে যত কম সময়ের মধ্যে করা যায়। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসে তো এখন বেশি কোয়েশন নিয়ে আসছি, তোমাদেরকে বলেছি যে আমরা প্রত্যেক সানডে, যে এভরি সানডে আমরা কিন্তু মক টেস্ট করাবো। তোমরাই বলেছিলে যেন স্যার প্রত্যেক সানডে করাই। আমরা জানো যে আমরা জেআরবিটির উপরে মক টেস্ট করাচ্ছি, তো আমরা মক টেস্ট জেআরবিটির উপর বেশি করাবো না, তো কয়েকটি আর মক টেস্ট কয়েকটি করিয়ে তারপর কমপ্লিট করে দেবো। তো নেক্সট টাইম আমরা মক টেস্ট নিয়ে আসবো যখন এক্সাম আসবে, এক্সামের 1 মাস বা 1.5 মাস আগে, তখন আবার মক টেস্ট নিয়ে আসবো। তো আমরা জেআরবিটি আর কয়েকটি মক টেস্ট করিয়ে বন্ধ করে দেবো, বা টিআরবিটি মক টেস্টগুলো প্রত্যেক সপ্তাহে চলবে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 21। নিচের কোনটি আহ্নিক গতির ফল? ইয়েস, তোমরা জানো সেটি, তোমরা আনসার করে দিয়েছো আশা করি। 21। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন, ইয়েস ভেরি গুড অল, যে অপশন সি। জোয়ার ভাটা সৃষ্টি ও বায়ুচাপ বলয় দুটি কিন্তু আহ্নিক গতির ফলেই হয়। নেক্সট কোয়েশন, কোয়েশ্চন নাম্বার 22। কোন দিনটিকে জলবিষুব বলা হয়? যে কোন দিনটিকে জলবিষুব বলা হয়? কোয়েশ্চন নাম্বার 22। সেগুলো আমরা আলোচনা করেছি আগে আমাদের ক্লাসে। তো কোন দিনটিকে জলবিষুব বলা হয়? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন, ইয়েস, তোমাদের সময় দেয়নি, সরি তোমাদের সময় দেয়নি, যে এত তাড়াতাড়ি করছি যে তোমাদেরকে সময় দিতে ভুলে গেছি। তো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে? কোন দিনটিকে জলবিষুব বলা হয়? ইয়েস। তো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, সরি অপশন বি, 23 ডিসেম্বর, সরি 23 সেপ্টেম্বর, যে 23 সেপ্টেম্বরকে সেই দিনটিকে জলবিষুব বলা হয়। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 23। কোন গতির ফলে দিন রাত্রি দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি ঘটে? যে নিচের কোন গতির ফলে, তোমাদের সময় শুরু, যে দিন রাত্রির দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি ঘটে। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে? তো সেক্ষেত্রে জানবে যে ফ্রেন্ড, আমার সঠিক উত্তর হচ্ছে পরিক্রমণ গতির ফলে। ইয়েস, যে পরিক্রমণ গতির ফলে কিন্তু দিন রাতে হ্রাস বৃদ্ধি ঘটে, যে পরিক্রমণ গতির ফলে দিন রাতে হ্রাস বৃদ্ধি ঘটে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 24। কোন দিনটিতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়? যে তোমাদের সময় শুরু। নিচে দেওয়া 3টি অপশনের মধ্যে যে কোন অপশনটি সঠিক উত্তর হবে? কোন দিনটিতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, ওয়ান্স এগেন 22 ডিসেম্বর, যে 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন হয় সবচেয়ে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 25। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? ইয়েস, তোমাদের সময় শুরু। কোয়েশন নাম্বার 25। কোন দেশকে নিশীথ
সূর্যের দেশ বলা হয়? সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং অপশনটি উপরে সবগুলি। তো যারা একটু লজিক দেখিয়ে আনসার করতে পেরেছো, ভেরি গুড, যে উপরে সবগুলি কিন্তু ফ্রেন্ড। সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড সবগুলা দেশই কিন্তু সবগুলা দেশকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়। নেক্সট কোয়েশন, সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দূরত্ব কোন তারিখে সবচেয়ে বেশি হয়? তোমাদের সময় শুরু। সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দূরত্ব, কোয়েশন নাম্বার সি। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 4 জুলাই বা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরত্ব বেশি হয়, সেই তারিখে সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দূরত্ব হয়। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 27, আইএইউর সম্পূর্ণ নাম কি? আইএইউর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম কি? তোমাদের সময় শুরু। সো একটু দেখবে যে ক্লাসগুলো তাড়াতাড়ি করাচ্ছি, তোমরা অবশ্যই চাইবে যে যত তাড়াতাড়ি পারা যায় করতে। অ্যাকচুয়ালি তোমরা তো পরীক্ষার মধ্যে তো আরও বেশি সময় পাবে, তোমাদের সময় দেনি, তোমাদের জন্য 10 সেকেন্ড সময় শুরু। পরীক্ষার মধ্যে মোর দেন কিন্তু 10 সেকেন্ড সময় পাবে, অ্যারাউন্ড 30 সেকেন্ড ধরে নাও পরীক্ষার মধ্যে। বাট তোমরা যদি 10 সেকেন্ডের ভিতরে উইথ অ্যাকুরেসি আনসার করতে পারো, তাহলে তোমরা সেই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু পারবে। একটু 30 সেকেন্ডের ভিতরে তোমাদের ততটা প্রেশার থাকে, তো আমরা চাইছি যে আমাদের প্রত্যেকটা এভাবে মক টেস্টগুলো ক্লাসগুলোর মধ্যে প্রেশার ক্রিয়েট করতে, যাতে সেই প্রেশারের মধ্যে যাতে তোমরা আনসার করতে পারো সঠিক উত্তরটি। সো আইএইউর সম্পূর্ণ নাম কি? ইয়েস, তোমরা সবাই আনসার করেছো, দ্যাট ইজ অপশন বি, যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন হলো যে আইএইউর সম্পূর্ণ নাম। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 28, যে আমাদের ছায়াপথের নাম কি? যে আমাদের ছায়াপথের নাম হলো, যে কী হবে, কোনটি সঠিক উত্তর হবে? তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে 28। ইয়েস, তো তোমরা জানো যে আমাদের ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা। ইয়েস, সেটা আমরা সবাই জানি যে আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। সো ফ্রেন্ড, যেরকমটা পরিস্থিতি ডে বাই ডে ডিফিকাল্ট হচ্ছে, তো আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আবারও বলছি, যে সবসময় চাইবে কিন্তু নিজেকে পজিটিভ রাখতে এবং যতটা পারবে নিজেকে বিজি রাখতে। যে কোনো কিছু অ্যাক্টিভিটি থাকুক বা যে কোনো কিছু বাড়ি ঘরে কাম থাকুক, তো সেই কামের মধ্যে দিয়ে, সেই কাজের মধ্যে দিয়ে তোমাকে নিজেকে কিন্তু একটু বিজি রাখবে, তাহলে অন্যান্য চিন্তাভাবনাগুলো আসবে না। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে ব্যাক টু ব্যাক কিন্তু কয়েকটি এক্সামে কিন্তু গভর্নমেন্ট পোস্টপোন করেছে। তো সেটা মানে বুঝি যে আমরা যে আনএমপ্লয়েড, যাদের জব নেই, যাদের জবের সিকিউরিটি নেই, তো তারা সেরকম পরিস্থিতির মধ্যে কী সার্ভাইভ করছে সেটা আমরা ভালো করে রিয়েলি ফিল করি। তো যদি সাপোজ গভর্নমেন্ট যদি টাইম টু টাইম এক্সাম নিত, আশা করি তোমাদের মধ্যে থেকে অনেকেই চাকরি পেয়ে যেতে, জব পেয়ে যেতে। তো বাট সেরকমটা যেহেতু হয়নি, বাট সেই পরিস্থিতিটাকে পজিটিভলি নেবে, ভাববে যে একটা পজিটিভ চান্স পেয়ে গেলে যে আরও প্রিপারেশনকে আর একটু ভালোভাবে নেওয়ার জন্য। তো এই সময়টাকে আমি বারে বারে বলছি, এই সময়টা কিন্তু তোমরা সবাই কাজে লাগাবে। এই সময়টাকে এভাবে নষ্ট করবে না, সময়টাকে যাতে কাজে লাগানো যায়। এবং কিভাবে কাজে লাগানো যায় সেটা তো আমরা সবাই বলছি, প্রতিদিন করছি, যে আমরা সময়টাকে কিভাবে ইউটিলাইজ করছি। আমরা দুপুর, বিকাল এবং সন্ধ্যার সময়টাকে তোমাদের কিভাবে ইউটিলাইজ করছি দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ড, এভাবে আমাদের সাথে থাকবে প্রত্যেকটা ক্লাস, এবং যদি ভালো লাগে থাকে ছোট্ট করে অবশ্যই লাইক করবে, পাশাপাশি কমেন্টও করতে বলবে না। তোমাদের মধ্যে থেকে দেখি যে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করে থাকো। তো আমরা গতকাল এবং পরশু দিনও বা আজকের দিনও অনেকে কমেন্ট করেছো, আমরা দেখেছি খুব ভালো ভালো কমেন্ট করেছো। তো তোমাদের মধ্যে থেকে জানো যে আমরা কয়েকটি কমেন্ট আমরা আমাদের ক্লাসেও দেখাই। তো সবার কমেন্ট তো দেখানো সম্ভব হয় না, বাট আমরা চাই যে যাদের কমেন্টগুলো দেখানো যায় বা তাদের কমেন্টগুলো নিয়ে আসি, বাট আমরা রিপ্লাই দিয়ে থাকি কিন্তু সবার কমেন্টে। তোমরা দেখতে পেয়েছো যে আমরা সবার কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি ফ্রেন্ড। তো অবশ্যই করবে। কোয়েশ্চেন নাম্বার 29, যে পৃথিবীর যমজ গ্রহ নিচের কোনটি হবে? তোমাদের সময় শুরু ফ্রেন্ড। পৃথিবীর যমজ গ্রহ নিচের কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 29। তো সেটা জানো যে পৃথিবীর যমজ গ্রহ হলো যে শুক্র হলো পৃথিবীর যমজ গ্রহ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, সৌরজগতের মহন্তরতম আবর্তনকারী গ্রহ নিচে কোনটি হবে? আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 30, তোমাদের সময় শুরু। সৌরজগতের মহন্তরতম আবর্তনকারী গ্রহ নিচের কোনটি হবে? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন অপশন সি, যে শুক্র হলো সৌরজগতের মহন্তরতম আবর্তনকারী গ্রহ।
কোয়েশ্চন নাম্বার 31, কোন শিলাকে অস্থিরীভূত শিলাও বলা হয়? এর নিচে কোন শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয়? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এর নিচের কোনটি হবে যে অস্থিরীভূত শিলার উদাহরণ? তোমরা জানো যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাকে কিন্তু অস্থিরীভূত বা শিলা বলা হয়। এখানে আমাদের বলা হয়েছে যে কোন শিলাকে অস্থিরীভূত শিলা বলে? অস্থিরীভূত, যার মধ্যে কোনো স্তর দেখতে পাই না। তো ফ্রেন্ড, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে কিন্তু স্তরগুলো দেখতে পাওয়া যায়। বাট আমরা জানি যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কিন্তু পরবর্তীতে রূপান্তরিত শিলায় পরিণত হয়। বাট সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে যে অস্থিরীভূত শিলা এবং যার ভিতরে কোনো স্তর দেখা যায় না, সেটি হলো যে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে বলা হয় যে অস্থিরীভূত শিলা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32, নিচের কোন শিলায় জীবাশ্ম দেখা যায় না? নিচের কোন শিলায় জীবাশ্ম দেখা যায় না? তোমাদের সময় শুরু। সেটাও তোমরা আশা করি পারবে সবাই, যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় না, যেহেতু সেই শিলার মধ্যে কোনো স্তর দেখা যায় না এবং সেই শিলাকে বলা হয় যে অস্থিরীভূত শিলা। তো এখানে আমাদের কোয়েশ্চন নাম্বার 32 সঠিক উত্তরটি হবে যে আগ্নেয় শিলায়। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33, ভূত্বকের নিচে যে স্তরটি আছে তা হলো? ভূত্বকের নিচে যে স্তরটি আছে, তোমাদের সময় শুরু, সেটিকে কি বলা হয়? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং অভ্যন্তর। কোয়েশ্চন নাম্বার 33, তো ওয়ান্স এগেইন আমাদের সঠিক উত্তরটি হবে যে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে যে স্তরটি আছে সেটির নাম কি? গুরুমণ্ডল, কিন্তু কেন্দ্রমণ্ডল হবে না বা ভূ অভ্যন্তর হবে না, সেটি বলা হয় যে গুরুমণ্ডল। কোয়েশ্চন নাম্বার 33 এ। কোয়েশ্চন নাম্বার 34, মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত? কোয়েশ্চন নাম্বার 34, তোমাদের সময় শুরু। যে মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত হবে? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন সি, 40 থেকে 50 কিমি। 40 থেকে 50 কিলোমিটার হবে ভূত্বকের তলদেশে গভীরতা। মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা হবে 40 থেকে 50 কিমি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35, পলি সঞ্চিত হয়ে কোন শিলা সৃষ্টি হয়? যে পলি সঞ্চিত হয়ে আমরা পড়েছি, সেটাকেও আগেও কোয়েশ্চন আমি বলেছি যে পলি সঞ্চিত হয়ে কোন শিলা সৃষ্টি হয়? তোমাদের সময় শুরু। পাললিক ও রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কিন্তু পরবর্তী পর্যায়ে হলো যে রূপান্তরিত শিলা। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 35, ইয়েস, তোমরা জানো যে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। পলি সঞ্চিত হয়ে কোন শিলা সৃষ্টি হয়? যে পাললিক শিলা। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, আমাদের কোয়েশ্চন নাম্বার 36, কোন শিলার জীবাশ্ম দেখা যায়? নিচের কোন শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়? ইয়েস, তো সেটি কী হতে পারে? কোয়েশ্চন নাম্বার 36, তো আমরা অপশন সি তো কেটে দিতে পারি, কারণ আগ্নেয় শিলাতে সেরকম কিছু দেখা যায় না। তো এখানে তোমাদের অপশন এ এবং বি এর মধ্যে ডাউট থাকতে পারে যে কোন শিলায় সেটি দেখা যায়। তোমাদের সময় শুরু। তোমাদের সময় আশা করি দিয়ে দিচ্ছি অলরেডি একবার, তো আবার দিয়ে দিচ্ছি, বলে গেছি তোমাদেরকে দিলাম কি দিলাম না। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে ইয়েস, ভেরি গুড, পাললিক শিলায়। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সেটি পাললিক শিলায়। নেক্সট কোয়েশ্চন। তো আজকে কিন্তু কেউ বলবে না যে স্যার খুব তাড়াতাড়ি করছেন, তো মক টেস্টগুলো তো একটু তাড়াতাড়ি করতে হয়। আদারওয়াইজ আমরা যদি সাপোজ ধরে নাও 150 কোয়েশ্চন নিয়ে আসলাম, তাহলে কিন্তু ক্লাস 1-2 ঘন্টা হয়ে যাবে। তখন কি তোমরা থাকতে পারবে 1-2 ঘন্টা ক্লাসে? তখন তোমাদের মধ্যে থেকে দেখবো যে অনেকেই বেরিয়ে যাচ্ছে। এমনিতে তোমরা দেখি যে আধা ঘন্টা বেশি ক্লাস হলে অনেকেই বেশিরভাগ বেরিয়ে যাও, তোমাদের ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন লাগে না। তো তার জন্য আমরা চাই যে ক্লাসটি লং না করতে। কোয়েশ্চন নাম্বার 37, কোন শিলার সৃষ্টি সমুদ্রগর্ভ হয়ে থাকে? কোয়েশ্চন নাম্বার 37, তোমাদের সময় শুরু। যে নিচের দেওয়া 3টে অপশনের মধ্যে কোন শিলাটি যে সমুদ্রগর্ভে সৃষ্টি হয়ে থাকে? তো আমরা বারে করে নিয়েছি এবং সেক্ষেত্রে আমাদের ওয়ান সেকেন্ড সঠিক উত্তরটি হবে যে পাললিক শিলা। পাললিক শিলাজি এবং পাললিক শিলাকে বলা হয় যে স্থিরীভূত শিলা, এবং সেই শিলাটির যে সমুদ্রগর্ভে সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ হবে? নেস, বেলে পাথর এবং স্ল্যাট। তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 38 আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ইয়েস, ভেরি গুড, তারা করতে পেরেছো। যে নিচে কোনটি পাললিক শিলার উদাহরণ হবে? কোয়েশ্চন নাম্বার 38, আমাদের অপশন বি, বেলে পাথর। বেলে পাথর হলো পাললিক শিলার উদাহরণ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39,
সিঁড়ির ন্যায় ধাপ কোন শিলায় দেখা যায়? কোয়েশ্চেন নাম্বার 39, যে সিঁড়ির ন্যায় ধাপ নিচে কোন শিলার মধ্যে দেখতে পাওয়া যায়? তোমাদের সময় শুরু। সিঁড়ির ন্যায় ধাপ কোন শিলায় দেখা যায়? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড ভেস্টাল শিলায় সিঁড়ির ন্যায় ধাপ দেখা যায়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40, মহাসাগরের তলদেশে ভূত্বকের গভীরতা কত? সেটা তো আমরা অলরেডি একবার করেছি। সরি, এখানে বলা হচ্ছে যে মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত। সো আগের কোয়েশ্চন আমরা পড়েছিলাম যে দেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত। মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত ছিল? আমরা পড়েছিলাম যে অপশন সি, যে 40 থেকে 50 কিমি। 40 থেকে 50 কিমি ছিল মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা। বাট আমাদের এখানে কোয়েশ্চন নাম্বার 40, যে মহাসাগরের তলদেশে ভূত্বকের গভীরতা কত হবে? তো তোমাদের সামনে অপশন হলো দুইটি, তোমাদের সময় শুরু, অপশন এ এবং বি। যে মহাসাগরের তলদেশে ভূত্বকের গভীরতা কত হবে? কোয়েশ্চন নাম্বার 40। তো আমার সঠিক উত্তরটি হবে যে ইয়েস, ভেরি গুড, 5 থেকে 10 কিমি। 5 থেকে 10 কিমি হলো মহাসাগরের তলদেশে ভূত্বকের গভীরতা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 41, একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত শিলাকে কি বলে? তোমাদের সময় শুরু। একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত হয় যে শিলা, নিচের কোনটি হবে? যে সমসত্ব শিলা এবং বিষমসত্ব শিলা। তো আমাদের সঠিক উত্তরটি কি হবে? কোয়েশ্চেন নাম্বার 41। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে বিষমসত্ব শিলা। বিষমসত্ব শিলা হবে একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত শিলা। নেক্সট কোয়েশ্চন, কোন শিলা খুব দ্রুত জমাট বাঁধে? তো নিচে দেওয়া তিনটি শিলার মধ্যে নিচে দেওয়া কোন শিলাটি সবচেয়ে দ্রুত জমাট বাঁধে? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 42। সো আমাদের সঠিক উত্তরটি হবে যে নিচে কোন শিলা দ্রুত জমাট বাঁধে? ইয়েস, তোমরা জানো যে আগ্নেয় শিলা কিন্তু খুব দ্রুত জমাট বাঁধে। দ্রুত উপরে আসার পরে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আগ্নেয় শিলা কিন্তু জমাট বেঁধে যায়। বা পাললিক শিলা বা রূপান্তরিত শিলা হতে কিন্তু অনেকটা সময় নেই। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পরবর্তী পর্যায়ে রূপান্তরিত শিলা বলেছি, এবং পাললিক শিলা কিন্তু সমুদ্রের গর্ভে সৃষ্টি হয়, এবং সেই শিলাগুলা কিন্তু খুব জমাট বাঁধতে অনেকটা সময় নেয়। নেক্সট কোয়েশ্চন 43, উত্তপ্ত তরল শিলার মিশ্রণকে কি বলে? উত্তপ্ত তরল শিলার মিশ্রণকে কি বলে? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 43। আমাদের সঠিক উত্তরটি কি হবে? সো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, ম্যাগমা বলা হয়। উত্তপ্ত তরল শিলার মিশ্রণকে বলা হয়েছে ম্যাগমা। সো ফ্রেন্ড, যারা নতুন এসেছো তাদেরকে জানিয়ে রাখছি যে আমরা কিন্তু মক টেস্ট আরও করিয়েছি বাংলার উপর। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্টে পেয়ে যাবে, দেখতে পারো। তাছাড়া কিন্তু আমরা বলেছি যে প্রত্যেক সানডে আমরা মক টেস্ট করাবো বিভিন্ন সাবজেক্টের উপর। তো আজকে তো নিয়ে আসলাম জিওগ্রাফির উপর, নেক্সট সানডে আমরা অন্যান্য আরেকটি সাবজেক্টের উপর নিয়ে আসবো ডেট রিলেটেড। তোমরা অবশ্যই সেসবগুলো দেখবে। কোয়েশ্চন নাম্বার 44, ভূপৃষ্ঠে কোন শিলা প্রথম সৃষ্টি হয়েছে? কোয়েশ্চন নাম্বার 44, তোমাদের সময় শুরু। যে ভূপৃষ্ঠে কোন শিলা প্রথম সৃষ্টি হয়েছে? তো তোমরা জানো যে ভূপৃষ্ঠের মধ্যে তিনটি শিলার মধ্যে আগ্নেয় শিলাটির যে প্রথম সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চন, আগ্নেয়গিরির মুখ ও ছিদ্রপথ থেকে ছাই বেরিয়ে যে শিলা গঠিত হয়? আগ্নেয়গিরির মুখ ও ছিদ্রপথ থেকে ছাই বেরিয়ে যে শিলা গঠিত হয় সেটির নাম কি? তোমাদের সময় শুরু। 45। আমাদের সঠিক উত্তরটি কি হবে? সো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অপশন বি, পাইরোক্লাস্টিক শিলা হলো যে আগ্নেয়গিরি মুখ ও ছিদ্রপথ থেকে বেরিয়ে সৃষ্টি হয়, পাইরোক্লাস্টিক। নেক্সট কোয়েশ্চন, নিচের কোথায় গ্রানাইট শিলা পাওয়া যায়? নিচে দেওয়া দুটি অপশনের মধ্যে যে কোথায় গ্রানাইট শিলা পাওয়া যায়? তোমাদের সময় শুরু। হতে পারে তোমাদের মধ্যে থেকে এখনই দেখবে যে স্যার যেহেতু অপশন সি দিয়েছে এ ও বি, তো সি সবাই আনসার করে দেবে। ইয়েস, তোমরা সেমন তো করেছো অনেকেই। তো আমাদের সঠিক উত্তর সেটাই হবে, যারা করেছো অপশন সি। যে ছোটনাগপুর মালভূমি ও দক্ষিণাত্য মালভূমিতে কিন্তু গ্রানাইট শিলা পাওয়া যায়। ইয়েস, মনে রাখবে ছোটনাগপুর মালভূমি ও দক্ষিণাত্য মালভূমিতে গ্রানাইট শিলা পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চন, আমরা মক টেস্ট ফ্রেন্ড পরীক্ষা আপ টু এক্সাম অবধি কিন্তু এইভাবেই করাবো, এবং যখন এক্সাম চলে আসবে
তখন চাইবো যে আরও বেশি সংখ্যক মক টেস্ট করাতে, তখন আমরা চাইবো যে প্রত্যেকদিনই মক টেস্ট করাতে। কারণ এক্সামের আগে যত মক টেস্ট দেওয়া যাবে তত কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। তো আমরা সেরকমটাই করব। তোমাদের প্রিপারেশনকে হাইস্ট পিকে নেওয়ার দায়িত্ব আমাদের, বাস তোমাদের রেসপন্সিবিলিটি যে তোমরা আমাদের সাথে থাকা এবং প্রত্যেকটা ক্লাস কীভাবে সিনসিয়ারলি এবং পেশেন্সলি দেখা। তো তোমরা সেটুকু করবে এবং আমাদের সব কিছু আমাদের উপর ছেড়ে দাও যে তোমাদের কনফিডেন্সকে হাইয়েস্ট পিকে নেওয়ার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমাদের। কোয়েশ্চেন নাম্বার 47, ক্ষয়প্রাপ্ত ব্যস্তা শিলায় সিঁড়ির ন্যায় যে দাব দেখতে পাওয়া যায় তাকে কি বলে? কোয়েশ্চেন নাম্বার 47, ক্ষয়প্রাপ্ত ব্যস্ত শিলায় সিঁড়ির ন্যায় যে দাব দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তোমাদের সময় শুরু। তো সেটার কোয়েশ্চেন কিন্তু আগেও করেছি, আমাদের আজকে ক্লাসে ছিল সেরকম একটি কোয়েশ্চন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি। অপশন বি হবে যে সঠিক উত্তর, ট্রাপ। ক্ষয়প্রাপ্ত ব্যস্ত শিলায় সিঁড়ির ন্যায় যে দাব দেখা যায় সেটিকে বলা হয় যে ট্রাপ। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, আমাদের আর বেশি কোয়েশ্চন নেই। তো তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে, কেউ কিন্তু বেরিয়ে যাবে না, অবশ্যই লাস্ট অবধি থাকবে। কোয়েশ্চেন নাম্বার 48, শিলামণ্ডলের উপরের অংশকে কি বলা হয়? তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি ক্লাসগুলা। শিলামণ্ডলের উপরের অংশকে কি বলে? তোমাদের সময় শুরু। কোয়েশ্চেন নাম্বার 48, যে সঠিক উত্তরটি আমাদের কি হবে? তো সেটা জানাতে শিলামণ্ডলের উপরের অংশকে বলে, ইয়েস, ভেরি গুড অল, ভূত্বক। সেটিকে কি বলে? যে ভূত্বক বলে। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 49, কোনটি পাললিক শিলার উদাহরণ হবে? নিচের দেওয়া তিনটি অপশনের মধ্যে যে কোনটি পাললিক শিলার উদাহরণ হবে? কোয়েশ্চন নাম্বার 49, তোমাদের সময় শুরু। পাললিক শিলার উদাহরণ কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে কোয়েশ্চন নাম্বার 49, আমাদের অ্যান্সার হবে যে কয়লা। কয়লা হলো পাললিক শিলার উদাহরণ। নেক্সট কোয়েশ্চন, এবং সেটি আজকে লাস্ট কোয়েশ্চন যে তোমাদের করাতে যাচ্ছি। তো আজকে 50 কোয়েশ্চন নিয়ে আসলাম, না হলে দেখি যে যদি আমরা যখন বেশি কোয়েশ্চন নিয়ে আসি তখন ক্লাস লং হয়ে যায় এবং তোমাদের মধ্যে থেকেও বেশি মানুষ দেখছো না লাস্ট বা পুরো ক্লাস দেখছো না। তো তার জন্য আমরা চাইছি যে বেশি কোয়েশ্চন না নিয়ে আসে এবং ক্লাসটি যাতে লিমিটেড সময়ের ভিতরে করানো যায় এবং তোমারও যাতে কনসেন্ট্রেশন লাগে। যেহেতু তোমরা যদি না দেখো কিন্তু ক্লাস, তাহলে কিন্তু আমরা এত বড় ক্লাস নিয়ে কোনো লাভ নেই। তো তোমাদের উপরে, তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এত বড় ক্লাস নিয়ে আসি, এতগুলো কোয়েশ্চন। তো তার জন্য আমরা চাইছি যে কিছু কিছু কোয়েশ্চন করে, কিছু কিছু মক টেস্ট করে যে তোমাদেরকে কভার করতে পারি। তার জন্য প্রত্যেক সানডে আমরা তোমাদেরকে বলেছি যে মক টেস্ট দেবো। তো কোয়েশ্চন নাম্বার 50, অশ্ব কথার অর্থ কী? অশ্ব কথাটির অর্থ কী? বালির ছাপ, পাথর এবং পাথরের ছাই। তোমাদের সময় শুরু ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 50, তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? যে অপশন সি, যে পাথর। অশ্ব কথাটির অর্থ হলো যে পাথর। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগলো আমাদের ক্লাস। যদি আমাদের ক্লাস ইনফরমেটিভ এবং নলেজেবল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যদি আমাদের ক্লাস থেকে 1% শিখতে পেরেছো, যারা আমাদের নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। জানো যে আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম ক্লাস দিয়ে যাচ্ছি। তো যারা আমাদের সাথে প্রথম থেকে আছে তারা তো আমাদেরকে ভালোভাবে চিনে জানে, বা যারা নতুন আছো তারা জেনে নাও যে আমরা কিন্তু টিআরবিটির পাশাপাশি কিন্তু জিআরবিটিরও ক্লাস করাচ্ছি, ক্লাস করাচ্ছি। তো এখন রিসেন্টলি আমরা স্টার্ট করেছি দমনগর কোডের উপর ক্লাস। তো আমরা আশা করবো যে তোমরা সেসব ক্লাসগুলো দেখবে। তোমরা আমাদের একটি চ্যানেলের মধ্যে কিন্তু সবগুলো সাবজেক্টের জন্য, সবগুলো টপিকের জন্য প্রিপারেশন নিতে পারবে। তো তোমরা যদি সেরকমটাই চাও অবশ্যই আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে। তো তোমাদের মধ্যে থেকে কয়েকজনের কমেন্ট নিয়ে আসলাম। তো তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট কমেন্ট করেছে যে মনীষ ভৌমিক কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট করেছে। এবং মনীষের কমেন্ট কিন্তু রিয়েলি আমাদেরকে অনেকটা মোটিভেট করে। যারা আমরা কাম করছি তোমাদের জন্য, যারা আমরা তোমাদের জন্য কাজ করছি, বিভিন্ন ক্লাস দিয়ে যাচ্ছি ডে বাই ডে, তো আমাদের সবাইকে রিয়েলি মোটিভেট করে যে এরকম মনীষের কমেন্ট। মনীষ খুব ভালো কমেন্ট করেছে, রিয়েলি খুব ভালো কমেন্ট করেছে। আমরা সেটাও শেয়ার করেছিলাম মনীষের কমেন্ট টেলিগ্রামের মধ্যে। থ্যাংক ইউ মনীষ যে এরকম কমেন্ট করার জন্য। তোমার কমেন্ট যে আমাদের চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট কমেন্ট বলা যায়, সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত কমেন্ট। সে অনেকগুলো বলেছে, অনেক কিছু বলেছে, তোমরা অবশ্যই পরে দেখবে। খুব ভালো কমেন্ট করেছে ফ্রেন্ড মনীষ। ওয়ান্স এগেন থ্যাংক ইউ মনীষ। অ্যান্ড বিপাশা দেব কমেন্ট করেছে। বিপাশা দেব যে খুব ভালো লাগছে যার ক্লাসগুলো, এইভাবে যেন টপিক ওয়াইজ নিয়ে আসি। ইয়েস ডিয়ার, অবভিয়াসলি আমরা কিন্তু টপিক ওয়াইজ নিয়ে আসবো এবং তোমাদের প্রিপারেশনকে যেভাবে ভালো করতে হয় আমরা
তার অন্তিম বা তার এক্সট্রিম ট্রাই করবো। অ্যাকচুয়ালি অন্তিম তো বলা যায় না, আমরা এক্সট্রিম ট্রাই করবো তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য। তো তার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে থাকতে হবে, তোমাদেরকে সবাইকে আমাদের সাথে থাকতে হবে। আমরা আমাদের বেস্ট দেব, তোমরাও তোমাদের বেস্ট দেবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে। তো তোমাদের মধ্যে থেকে অবশ্যই যারা শেয়ার করছো না আমাদের ক্লাস, অবশ্যই শেয়ার করবে। তোমাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে মোটিভেট করবে এরকম ক্লাস নিয়ে আসতে, অবশ্যই করবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েট প্রিপারেশন, সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, ক্লাস আর বেশি লং করছি না, আশা করবো আমাদের ক্লাস ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সেগুলো করবে। টিল দেন থ্যাংক ইউ। এবং এন্ড অফ দ্য ক্লাস প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।